হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো আপকামিং পুজোর ক্ল্যাশ নিয়ে। এবার আপনারা বলতেই পারেন যে পুজোর তো এখনো দেরি আছে, এখন ক্ল্যাশ নিয়ে আলোচনা করার কি দরকার। আলোচনাটা আমি করছি তার একটাই কারণ, আরো দুটো সিনেমা এবছরের পুজোতে যোগ হয়েছে এবং এবছরের পুজোটা তো অলরেডি মারাত্মক রকমের কম্পিটিটিভ ছিল। এবার জিনিসটা এমন একটা কাট থ্রোট লেভেলে চলে যাচ্ছে, এমন একটা মারাত্মক কম্পিটিটিভনেস, এতগুলো সিনেমা বাংলার বাইরের, যে এবার কিন্তু একটা ভয়ঙ্কর রকমের ব্যাটেল রয়্যাল হতে চলেছে। ঠিক আছে, তো এক্সিস্টিং সিনেমা যেগুলো ছিল সেগুলো নিয়ে তো আলোচনা করবই, আরো দুটো সিনেমা কিন্তু অ্যাড হয়েছে, একটা বাংলা সিনেমা এবং একটা প্যান ইন্ডিয়ান সিনেমা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো প্রথমত বলি কান্তারা চ্যাপ্টার 1 এর কথা। দেখুন, কান্তারা ফার্স্ট পার্টটা যখন 2022 সালে এসেছিল, কেউ চিনতো না। কানাডা ইন্ডাস্ট্রিকে লোকে একটা সিনেমার জন্য চিনতো, সেটা হচ্ছে কেজিএফ। অ্যাকচুয়ালি কেজিএফ 2 কান্তারার জাস্ট আগেই আসছে, কয়েক মাস আগে আসছে এবং খুবই সাকসেসফুল হচ্ছে। তো কান্তারা বিকেম লাইক একটা পপ কালচারাল ফেনোমেনান হয়ে যাচ্ছে। সিনেমাটাও খুবই ভালো এবং ওয়েস্ট বেঙ্গল থেকেও খুব ভালো একটা ব্যবসা করেছিল। তো সেটার পার্ট 2 আসছে কান্তারা চ্যাপ্টার 1 বলে। তার পাশাপাশি জলি LLB 3 তো আসছেই, যেটা অক্ষয় কুমারের একটা সিকুয়াল ভ্যালু আছে, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। যদিও অক্ষয় কুমারের নিজের বক্স অফিস পুল এখন আর কতটা আছে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠবে, বাট যাই হোক। এগুলোর পাশাপাশি এক্সিস্টিং বাংলা সিনেমাগুলো তো ছিলই, হেভি হিটার্স যেগুলো রঘু ডাকাত, দেবী চৌধুরানী, রক্তবীজ, তার পাশাপাশি রক্তবীজের পার্ট 2 আর কি। তার পাশাপাশি কিছু রিলেটিভলি ছোট সিনেমাও আসার কথা ছিল, হাওয়া বদল, তারপরে বানসারা মণি সেনগুপ্তের, এবং আই থিঙ্ক সোহম চক্রবর্তীর বহুরূপী বলে একটা সিনেমা আসার কথা ছিল। তো অলরেডি দিস ইজ টু মাচ। এবং সেখানে আরো একটা সিনেমা কিন্তু যোগ হয়েছে, সেটা হচ্ছে অনিক দত্তের ডিলেড ফিল্ম যতকাণ্ড কলকাতায়, যেটা আবির চ্যাটার্জি আছেন। তো আবির চ্যাটার্জির মানে নিজের সাথে নিজের একটা একটা কলিশন হবে, সেটাও কিন্তু পুজোতে যোগ হয়েছে। তো এবছরের পুজো উইদাউট এনি ডাউট সব থেকে বড় রকমের কম্পিটিশন, সব থেকে ব্লাড বাথ হতে চলেছে। এতগুলো বাংলা সিনেমা, তার মধ্যে মাল্টিপল হেভি হিটার্স আছে এবং দুটো বড় বাইরের সিনেমা। জলি LLB 3 কিন্তু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, জলি LLB আর জলি LLB 2 একটা ফলোয়িং আছে, সেটারও একটা পোটেনশিয়াল হিউজ। এবং কান্তারার তো হিউজ আছেই, সেটা একটা পপ কালচারাল ফেনোমেনান হচ্ছে। চ্যাপ্টার 1ই এখান থেকে খুব ভালো ব্যবসা করেছিল, তারপরে লোকে OTT-তে বিভিন্নভাবে সিনেমাটা দেখেছে, তো সিনেমাটার ফলোয়িং আরো বেড়েছে। এখন কিন্তু এটাও মারাত্মক একটা কম্পিটিশন। তো দুটো বড় সিনেমা, তার পাশাপাশি এতগুলো বাংলা সিনেমা, তো প্রত্যেক কটা নিয়ে আলোচনা করবে। এবছর কিন্তু আমি এখন থেকেই বলে রাখছি, শো পাওয়া নিয়ে, শো টাইম নিয়ে, হল পাওয়া নিয়ে যে পরিমাণে নোংরাম হতে চলেছে। একটা তো বাংলা সিনেমা বনাম বাইরের সিনেমা হয়ই, সেটা আমি আলোচনা করেছি, প্রোজ অ্যান্ড কনস অনেক আছে, আমি সেসবে ঢুকতে চাই না। সেটার তো একটা সমস্যা হয়ই, জলি LLB আর কান্তারা 2 ভালো রকম শো নেবে। বাট এতগুলো বাংলা সিনেমা, আপনারা ভাবুন, রক্তবীজ 2, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, যতকাণ্ড কলকাতায়, মণি সেনগুপ্তের ওই কি বানসারা নাকি, সোহম চক্রবর্তীর বহুরূপী, আবার হাওয়া বদল, 7খানা বাংলা সিনেমা, 2খানা বাইরের সিনেমা। তো একটা একটা করে আলোচনা করব প্রত্যেক কটার। হিন্দি মানে হিন্দি আর সাউথের সিনেমাটা নিয়ে আমার খুব বেশি আলোচনা করার কিছু নেই। জলি LLB সিনেমাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, তারপরে তো জলি LLB 2-তে রিকাস্ট করছে। আমার জলি LLB 2 সিনেমাটা 1-এর থেকে খাটো লাগে, বাট ইটস স্টিল আ ডিসেন্ট ফিল্ম এবং সিনেমা দুটোর একটা অডিয়েন্স তো আছেই। এবার দেখা যাক কিরকম কি হয়। অক্ষয় কুমারের লাস্ট সিনেমাটা হাউসফুল 5, সেটা বক্স অফিসে মোটামুটি একটা চললেও সিনেমাটা একদমই জঘন্যতম একটা সিনেমা ছিল। কেসারি 2 সিনেমা হিসেবে ভালো ছিল, বাট চলেনি। সেম উইথ স্কাই ফোর্স তো অনেক স্ক্যাম ট্যামও করেছিল, কর্পোরেট বুকিং অ্যান্ড অল দ্যাট। তো অক্ষয় কুমারের টাইম খারাপ যাচ্ছে, বাট জলি LLB 3 কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়ে যেতেও পারে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, কারণ সিনেমা দুটোর কিন্তু একটা অডিয়েন্স আছে। তো একটা ব্যাটে বলে কানেক্ট হয়ে গেলে কিন্তু অক্ষয় কুমার একটা হিট দিতেই পারে। ঠিক আছে, অক্ষয় কুমারের সময় খুবই খারাপ যাচ্ছে। এবছর লোকে ভেবেছিল অক্ষয় কুমারের কামব্যাক হবে, এখনো প্রপারলি কামব্যাক কিন্তু হয়নি, দেখা যাক কি হয়। আর কান্তারা চ্যাপ্টার 1টাও কিন্তু একটা বড় রকমের কম্পিটিশন দিতে চলেছে, কারণ কান্তারা ওয়াজ আ কালচারাল ফেনোমেনান। 2022 সালে প্রত্যেকেরই মনে থাকবে যে মানে এটা একটা টকিং পয়েন্ট ছিল, যে এরকম একটা মানে কানাডা ভাষার থেকে, কর্ণাটক থেকে যে মানে যে ফিল্ম ইন্ডাস্ট্রির কথাটা আমরা জানতামই না, দুটো হিউজ সিনেমা আসছে এবং বোথ আর বিকামিং কালচারাল ফেনোমেনান্স, KGF 2 এবং তার কয়েক মাস বাদে কান্তারা। তো
তো কান্তারারও কিন্তু একটা হিউজ রকমের পোটেনশিয়াল ওয়েস্ট বেঙ্গল থেকেই আছে। কান্তারা 1ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভালো ব্যবসা করেছিল এবং আরও মার্কেটটা এক্সপ্যান্ড করেছে। তো এই দুটো সিনেমা মারাত্মক রকমের কম্পিটিশন দেবে এবং ভালো রকম শো নেবে। এবার আমি বাংলা সিনেমাগুলোতে আসি। দেখুন, বাংলা সিনেমাগুলোতে যেগুলো মানে কি বলবো, যেগুলো লাইট ওয়েট সিনেমা সেগুলো নিয়ে আগে কথা বলি। প্রথমত আসছে বনি সেনগুপ্তের বানসারা। যে সিনেমাটার ফার্স্ট লুক যেটা এসেছিল সেটা কিন্তু খারাপ ছিল না, আমি রিভিউ কিছু করিনি, বাট সেটার মধ্যে কিন্তু খারাপ ছিল না। একটা বেশ একটা ফোক হরর টাইপের ব্যাপার আছে, আমি জানি না এক্স্যাক্টলি কি নিয়ে গল্প হতে চলেছে, বাট একটা বেশ একটা ফোক হরর ইস একটা রুটেড ব্যাপার ছিল। বাট সিনেমাটা বক্স অফিসে চলার চান্স লেটস বি অনেস্ট জিরো। সিনেমাটা যদি ভালো হয়, আমি বলছি না খারাপ হবে, হয়তো ভালো হয়ে গেল সিনেমাটা, মানে এক্সট্রাঅর্ডিনারি তো কিছু নয়, যদি ভালো হয় সিনেমাটা বক্স অফিসে চলার চান্স জিরো। ঠিক আছে, বনি সেনগুপ্তের কামব্যাক এইভাবে। আর বনি সেনগুপ্ত নিজেকে মানে কেরিয়ারটাকে যে জায়গায় দাঁড় করিয়েছে, এখন একটা যদি ভালো সিনেমা বানিয়েও দেয়, যদি ধরেও নিই আমি তর্কের খাতিরে বানসারা একটা ভালো বেশ অন্য রকমের সিনেমা হলো, যেটা দেখে মনেও হচ্ছে, কোনো চান্স কিন্তু নেই, বক্স অফিসে চলার চান্স জিরো। সেম উইথ সোহম চক্রবর্তী। ঠিক আছে, এরা নিজেদের কেরিয়ারে মানে দিনের পর দিন বাজে সিনেমা করে, এবং সোহম চক্রবর্তীর ক্ষেত্রে তো একটা পলিটিক্যাল কেরিয়ারও আছে, হাজার একটা কন্ট্রোভার্সি, আমি সেসবে ঢুকছিও না। এরা নিজেদের কেরিয়ারটাকে যে জায়গায় দাঁড় করিয়েছে সেটা হচ্ছে আনস্যালভেজেবল একটা পজিশনে। ঠিক আছে, সেম আমি যেটা বানসারার ক্ষেত্রেও বললাম, বহুরূপীর একটা পোস্টার আমি দেখেছিলাম, বহুরূপী না বহুরূপ বোধহয়, কিন্তু কিছু একটা নাম, বহুরূপী তো উইন্ডোজের সিনেমা গত বছর এলো, বহুরূপ বোধহয় সম্ভবত নাম। পোস্টারটা অ্যাকচুয়ালিতে খারাপ ছিল না। এবং সেম উইথ বানসারা, যদি সিনেমাটা ঘটনাচক্রে ভালো হয়েও যায়, দেয়ার ইজ নো ওয়ে ইন দিস ওয়ার্ল্ড যে এই সিনেমাটা বক্স অফিসে কোনো সাকসেস পেতে চলেছে। সই পাবে না বানসারা বা বহুরূপের মতো সিনেমা, সই পাবে না এতগুলো সিনেমার মাঝখানে, যেখানে দুটো বাইরের থেকেও বড় সিনেমা আসছে। তো এগুলো নিয়ে আমি বলছি না সিনেমার কোয়ালিটি নিয়ে, আমি আবারও বলছি না সিনেমাগুলো ভালো হতে পারে, আই হোপ সিনেমাগুলো ভালো হোক, কারণ সোহম চক্রবর্তীকে কিন্তু তিনি কিন্তু একটা সময় ভালো ভালো সিনেমা করেছেন, তারপরে তিনি ছড়িয়েছেন সেটা অন্য বিষয়। একটা সময় কিন্তু সোহম চক্রবর্তী ভালো ভালো সিনেমা করেছেন, লেটস বি ভেরি অনেস্ট। আমি চাই তার কামব্যাক হোক এবং ভালো সিনেমাও হয়তো হবে হোপফুলি, বাট বক্স অফিসে চান্স জিরো। তারপরে আমরা আসবো হচ্ছে আবার হাওয়া বদলে। আবার হাওয়া বদল সিনেমাটা রিমেক, যেটা দ্য চেঞ্জ আপ থেকে গল্পটা ছেড়ে দিয়েছিল, বাট ঝাড়লেও দ্য চেঞ্জ আপের থেকে হাওয়া বদল অনেকটাই কপি। ঠিক আছে, আনঅফিসিয়াল কাইন্ড অফ রিমেকই বলা যায়। তাহলেও কিন্তু হাওয়া বদল সিনেমাটা খুব এন্টারটেনিং একটা সিনেমা, আমি ছোটবেলায় দেখেছিলাম, মানে আই থিঙ্ক ক্লাস 10-11-এ পড়ি, 2012-13-তে সম্ভবত এসেছিল, 12 বা 13-তে। তো তখন দেখেছিলাম, আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছিল। ঠিক আছে, এবং সিনেমাটার কিন্তু একটা কাল্ট ফলোয়িং কিছুটা হলেও আছে, মানে আমি সিনেমাটাকে নিয়ে আলোচনা করতে দেখেছি, মানে আমার বয়সী যারা যারা আবার ওই টিনেজে বা ওই সময় দেখেছে তাদের কিন্তু ভালো লেগেছিল। তো আবার হাওয়া বদল, আমি জানি না সিনেমাটা কিরকম হয়েছে বা কি হয়েছে, এটা যদি মানে দিস ইজ দ্য স্যাড পার্ট, এবং এখানেই এরা আর কি কিরকম ভাবে নিজেদের পায়ে কুড়ুল মারে। একটা আবার হাওয়া বদলের মতো সিনেমা, যেটা স্পেকট্যাকেল ড্রিভেন নয়, কিন্তু সেটার একটা কাল্ট ফলোয়িং আছে ফার্স্ট পার্টটার, সিনেমাটা কমেডি সিনেমা, স্পেকট্যাকেল ড্রিভেন নয়, সেটাকে তুমি পুজোর সময় আনছো। এটাকে যদি অন্য সময় আনতো, ধরুন এই সময়টায় আনলো সিনেমাটা, ঠিক আছে, এই সময়টায় পুরো ফাঁকা যাচ্ছে, কোনো বড় বাংলা সিনেমা নেই, কিচ্ছু নেই, মানে হিন্দি থেকেও যে খুব কম্পিটিশন আছে তা না, আপনারা তো দেখছেন মালিক অলরেডি মুখ থুবড়ে পড়েছে। তো এই সময় যদি আনতো, একটা ওয়ার্ড অফ মাউথ গ্রো করে সিনেমাটা বিজনেস করতে পারতো। ফার্স্টার কিন্তু একটা ফলোয়িং আছে, এবং চেঞ্জ আপ থেকে ঝেড়ে দিলেও সিনেমাটা কিন্তু ভালো সিনেমা, কিন্তু এরা ওই ঢুকবে হচ্ছে ইয়ের মধ্যে, আর কি বলবো, এরা ঢুকবে হচ্ছে পুজোর ওই ব্যাটেল রয়্যালের মধ্যে, ওই রক্তারক্তি খুনোখুনি কাটাকাটিতে এদের ঢুকতে হবে। মানে এগুলো খুব বোকা বোকা জিনিস, মানে তুমি তোমার কন্টেন্টটা বানিয়েছো, সেই কন্টেন্টটা কিভাবে গ্রো করতে পারে। আবার হাওয়া বদল কিন্তু সেই অর্থে পুজোর মধ্যে মানে চলা সিনেমা নয়, এটা একটা ইউথ অডিয়েন্সকে টার্গেট করা সিনেমা, এটা মানে ফ্যামিলি অডিয়েন্স সেই অর্থে মানে হিউজ পরিমাণে যে দেখবে তাও নয়। তুমি এই সময় এই যে ফাঁকা স্পেস গুলো যাচ্ছে সেখানে রিলিজ করো, ফার্স্ট সিনেমাটার একটা অডিয়েন্স আছে, একটা ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হতো, যদি সিনেমাটা ভালো হয়ে যায়, একটা লেভেল অফ ব্যবসা করে দিত, কিন্তু না। বাট যাই হোক, সিনেমাটা নিয়ে আমার আশা আছে অ্যাজ আ সিনেমা। আমি অ্যাজ আ সিনেমা কিন্তু এগুলো কোনোটাই বলছি না যে খারাপ হবে বা কিছু, আমি বলছি বক্স অফিস কি হতে পারে। ঠিক আছে, দিস আর টু ডিফারেন্ট থিংস। একটা খুব ভালো সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে, একটা খুব জালি সিনেমা বক্স অফিসে সাকসেসফুল হতে পারে। আর আমাদের দেশে জালি সিনেমাই বক্স অফিসে সাকসেসফুল হয় অ্যাকচুয়ালি। তো এই গেল আবার হাওয়া বদল। আমার সিনেমাটা নিয়ে আশা আছে, বাট আবারও
বক্স অফিসে চলার চান্স খুব কম, কারণ শোর অসুবিধা হবে, এতগুলো সিনেমার মাঝখানে শোর অসুবিধা হবে, ঠিক আছে। নেক্সট আমি আসবো হচ্ছে যত কাণ্ড কলকাতায়, ঠিক আছে। যত কাণ্ড কলকাতায় অনিক দত্তের সিনেমা, যিনি আমার খুবই পছন্দের একজন ডাইরেক্টর, খুবই পছন্দের একজন মানুষ। আমি তাকে পার্সোনালি মানে অ্যাজ আ পার্সন শ্রদ্ধা করি, কারণ তার শিরদানাটা আছে, তার একটা স্ট্যান্ড নেওয়ার, যেটা আমাদের এখনকার 99% বাংলার বুদ্ধিজীবীদের নেই। তারা গর্তে গিয়ে ঢোকে, তিনি একটা স্ট্যান্ড নিতে পারেন এবং সেই স্ট্যান্ড নেওয়ার জন্য আমি তাকে শ্রদ্ধা করি। বাট সেই স্ট্যান্ড নেওয়ার জন্য তাকে অনেক সমস্যাও ফেস করতে হয়। আপনারা জানেন একটা পলিটিক্যাল পার্টি তার সিনেমা আসলেই কিরকম করে না করে। এর আগেও বারবার কন্ট্রোভার্সি হয়েছে, অপরাজিতর মতো একটা সিনেমা হুইচ ওয়াজ আ ফাকিং মাস্টারপিস, সেটাকে নন্দন দেওয়া হয়নি, শো দেওয়া হয়নি, এসব কেস তো হয়েছে। অনিক দত্তের সাথে এগুলো হয়ই। এবং যত কাণ্ড কলকাতায় সিনেমাটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা মানে ভালো রকম একটা পলিটিক্যাল স্যাটায়ার হবে, ঠিক আছে। অনিক দত্তের নন পলিটিক্যাল সিনেমার মধ্যেও একটা পলিটিক্যাল কমেন্ট্রি থাকে, যেরকম ধরুন ভূতের ভবিষ্যৎ, ঠিক আছে, যেটা পলিটিক্যাল সিনেমা অ্যাজ সাচ ছিল না, সেখানেও কিন্তু একটা আন্ডারলাইনিং স্ট্রং পলিটিক্যাল স্টান্স ছিল। আর যেগুলো পলিটিক্যাল সিনেমা হয় বরুণ বাবুর বন্ধুর মতো, যেটা ছেড়েই দিলাম আমি, সেগুলো তো মানে মানে প্রচন্ড পরিমাণেই আর কি ক্রিটিক্যাল হয় অফ দ্য পলিটিক্স অ্যান্ড দ্য স্টেট দ্যাট ওয়েস্ট বেঙ্গল ইজ ইন। তো যত কাণ্ড কলকাতায় নাম শুনে বোঝা যাচ্ছে এর মধ্যে ভাই পলিটিক্যাল বক্তব্য থাকবে, যেটা অনিক দত্তের সব সিনেমাতেই থাকে কম বেশি, এবং এটা নিয়ে বাওয়াল হবে আশা করছি। মানে যদি বাওয়াল না হয় আমি আশ্চর্য হব। তো এটা আবার আবির চ্যাটার্জিরই সিনেমা, আবির চ্যাটার্জি আরো একটা সিনেমা নিয়ে কথা বলবো। তো হোপফুলি যে সিনেমাটা ভালো হোক। আমার যেটা বললাম অনিক দত্তের সিনেমা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আই লাভড অপরাজিত, আই লাভড ভূতের ভবিষ্যৎ। অ্যাকচুয়ালি আমার যে সিনেমাটা অনিক দত্তের ভালো লাগেনি সেটা হচ্ছে সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল সিনেমা, সেটা হচ্ছে ওই ভবিষ্যতের ভূত। সেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু সিনেমাটা অ্যাকচুয়ালি তো অত ভালো না। বরুণ বাবুর বন্ধু এগেন ব্রিলিয়ান্ট ফিল্ম, ব্রিলিয়ান্ট ফিল্ম। তো আমার সিনেমাটা নিয়ে বিশাল আশা আছে। বক্স অফিস কি হবে আমি জানি না, কন্ট্রোভার্সি তো ডেফিনেটলি হবে, তো সেটা আমি গ্যারান্টি দিতে পারছি। তো এখানে মানে এটাই একমাত্র সিনেমা যেখানে হিসেব করতে হবে যে কন্ট্রোভার্সি কতটা হচ্ছে, মানে মোর দ্যান দ্য বক্স অফিস। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, সিনেমাটা ঠিকঠাক করে মুক্তি পায় এবং একটা যদি ব্যবসা করে খুবই ভালো কথা। এবার আমরা ঢুকবো হচ্ছে হেভি হিটারে, ঠিক আছে। তিনটে হেভি হিটিং সিনেমা আসছে বাংলা থেকে একই বছর পুজোতে। আমার মনে হয় না এত বড় তিনটে সিনেমা কোনোদিন একই উইন্ডোতে রিলিজ করেছে বলে বাংলার ইতিহাসে। দেবী চৌধুরানী, রক্তবীজ 2, রঘু ডাকাত। মানে একই উইন্ডোতে এই তিনটে সিনেমা আনা, অন্য কোনো ইন্ডাস্ট্রি এইরকম মানে কি বলবো, এরকম ওন গোল করবে, এরকম নিজের পায়ে কুড়ুল মারবে? তিনখানা এত বড় সিনেমা তুমি পুজোর সময় আনছো। দুখানা আনলেও আমি মেনে নিতাম, যদি দুটো সিনেমা আসতো, যে এই দুটো সিনেমা আসছে বাকি কিচ্ছু আসছে না, আমি মেনে নিতাম যে অডিয়েন্স বাংলা সিনেমা দুর্গাপুজোর সময় অডিয়েন্স দুটো সিনেমা দেখতেই পারে। এতগুলো সিনেমা আছে, তার মধ্যে তিনটে এত বড় সিনেমা। তো যাই হোক, আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমি যদি কথা বলি রক্তবীজ 2 এর, দেখুন এটা হচ্ছে আবিরদার দ্বিতীয় সিনেমা, মানে এই বছর আবিরদার দুটো সিনেমা আসছে এবং দুটোরই পোটেনশিয়াল আছে দু রকম ভাবে। যত কাণ্ড কলকাতায় একরকম ভাবে এবং রক্তবীজ 2 আর আলাদা রকম ভাবে। তো রক্তবীজ যখন এসেছিল তখন আমি চ্যানেল সবে জাস্ট শুরু করেছি, মানে রক্তবীজের ট্রেলার রিভিউ আমার বোধহয় প্রথম 3-4টে ভিডিওর একটা আমার চ্যানেলের। তো রক্তবীজ 1 আমার খুবই ভালো লেগেছিল। সিনেমাটা বক্স অফিসেও খুবই সাকসেসফুল হয়। অ্যাকচুয়ালিতে ইয়ের সাথে এসেছিল আমাদের কি বলে বাঘা যতীন আর দশম অবতারের সাথে এসেছিল। দুটো সিনেমার কোনোটাই ভালো না, মানে বাঘা যতীন মোটামুটি সিনেমা, দশম অবতার একদমই জঘন্য সিনেমা। তো সেগুলো আগে লিড ছিল, তারপরে মানে রক্তবীজ লং রানে বেরিয়ে যায় এবং সব থেকে হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম হয়। মিতিন মাসিও এসেছিল। তো রক্তবীজ সিনেমাটা খুবই ভালো, কন্ট্রোভার্সিও সেই সময় হয়েছিল। এবার রক্তবীজ 2 আসছে। উইন্ডোজের ব্র্যান্ড ইজ স্ট্রঙ্গার দ্যান এভার, ঠিক আছে, এবং উইন্ডোজ কিন্তু এটাও প্রমাণ করে দিয়েছে রক্তবীজ এবং তারপরে আরো বড়ভাবে বহুরূপী দিয়ে তারা কিন্তু তাদের যে জোন, মানে আমরা যেটাকে উইন্ডোজের জোন বলি, ওই আরবান ড্রামা যেটাকে এরা এই সিরিয়াল টিরিয়াল কি সব বলে, তো তাদের বাইরে গিয়েও তারা কিন্তু একটা হিট ডেলিভার করতে পারে। এটা কিন্তু প্রমাণ তারা করে দিয়েছে, ঠিক আছে। এবার দেখা যাক রক্তবীজ 2টা তারা নেল করতে পারে কিনা। অলরেডি রক্তবীজ 1 সাকসেসফুল, এখন এমনি সবাই সিকুয়াল বানাচ্ছে, সিকুয়াল ভ্যালু আছে। উইন্ডোজের মানে সিকুয়াল ভ্যালুটা বাদ দিলেও রক্তবীজ 2টা মানে সিকুয়াল এলিমেন্টটা বাদ দিলেও উইন্ডোজের ইটসেলফ একটা ব্র্যান্ড ভ্যালু আছে। লোকে কিন্তু উইন্ডোজের সিনেমা মানে উইন্ডোজের সিনেমা এটা হিসেবে দেখতে যায়। এবং প্লাস যে মানে যে টপিকটা নিয়ে হচ্ছে
সেটা খুব রেলিভেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন এবং ইনফিল্ট্রেশন। যেটা আপনারা জানেন আমাদের পাশে একটা খুবই জঘন্য টাইপের দেশ আছে, আমি ভদ্রভাবে বলছি। তো সেখান থেকে প্রচুর পরিমাণে ইনফিল্ট্রেশন হয়। তো খুবই মানে কি বলবো, খুব রেলিভেন্ট একটা ইস্যু, খুবই বার্নিং একটা ইস্যু, এটা নিয়েও কন্ট্রোভার্সি হবে। তো এবছর কিন্তু বক্স অফিস আর খেয়েই বাদ দিয়ে অ্যাটলিস্ট দুটো সিনেমা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার চান্স আছে। একটা তো রক্তবীজ 2, আর একটা যতকাণ্ড কলকাতায় অনিক দত্ত, ইউজুয়াল সাসপেক্ট, তাই তো। তো এবছর কিন্তু পুজোটা মানে সব দিক দিয়ে মেমোরেবল হতে চলেছে। তো এই বিষয়বস্তুটাও খুব সিরিয়াস একটা বিষয়বস্তু, মানুষ রিলেট করবে, কন্ট্রোভার্সি হতে পারে। আমাদের দেশে কন্ট্রোভার্সি হওয়া মানে একটা সিনেমার পোয়া বারো, যে মানে আমাদের দেশে কন্ট্রোভার্সি মানে সিনেমাটা আরো বেশি ব্যবসা করবে, আমরা মানে বহুবার দেখেছি। তো দেখা যাক কি হয়। রক্তবীজ 1 আমার খুবই ভালো লেগেছিল, আমার একদম প্রথম দিককার রিভিউ করা সিনেমা এই চ্যানেলটা খোলার পরে। তো রক্তবীজ 2 ও হোপ ফর দ্য বেস্ট। এবার আমরা আসবো হচ্ছে দেবী চৌধুরানী আর রঘু ডাকাত। মানে আমি বুঝি না, মানে এর থেকে বড় মানে কি বলবো দাম কাজ পৃথিবীতে হতে পারে না। আমি এটা নিয়ে পুরো একটা ভিডিও বানিয়েছিলাম। দুটো এত বড় সিনেমা, রঘু ডাকাতের বাজেট শোনা যাচ্ছে 12-13 কোটি টাকা, দেব চৌধুরানী বাজেট শোনা যাচ্ছে 20 বা 25 কোটি টাকা। এত বড় সিনেমা যেটা ফান্ডামেন্টালি একই গল্প বলছে। দেবী চৌধুরানী আর রঘু ডাকাতের গল্প কি, এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করেছিলাম, আপনি সেটাও চেক করতে পারেন। এখানে আমরা ছোট করে বলছি। সেটা হচ্ছে দেবী চৌধুরানী আর রঘু ডাকাতের গল্প হচ্ছে ফান্ডামেন্টালি 1857 আগে, মানে 1857টা তো আমাদের মহাবিদ্রোহ যেটাকে বলে, সিপাহী বিদ্রোহ, মঙ্গল পান্ডে করেছিল এই যে এখানে কি বলে ব্যারাকপুরের রেজিমেন্টে, সেটাকে আমরা বলি প্রথম মানে আর্মড রেজিস্ট্যান্স, সেটা ডাহাট হপ, ঠিক আছে। সন্ন্যাসী রেবেলিয়ান চলেছিল হচ্ছে 1763 থেকে 1801, 38 বছর, ঠিক আছে। সেটা প্রথম রেবেলিয়ান ছিল। এবং এই যে সন্ন্যাসী রেবেলিয়ান এবং এই যে সিপাহী বিদ্রোহের আগে লেট 18th এবং আর্লি 19th সেঞ্চুরির যে ভারতীয় রেজিস্ট্যান্স গুলো ছিল ব্রিটিশদের এগেনস্টে, সেই সময় ইট ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনারা জানেন দ্য ট্রান্সফার অফ পাওয়ার হ্যাপেন্ড ইন 1858, যখন ভিক্টোরিয়া আর কি ইন্ডিয়ার আর কি নিয়ে নিচ্ছে আর কি, কোম্পানি থেকে ইন্ডিয়ার যে রাজত্ব করার অধিকার সেটা নিজের হাতে নিয়ে নিচ্ছে। তো এই যে রেজিস্ট্যান্সের গল্প, ফান্ডামেন্টালি রঘু ডাকাত আর দেবী চৌধুরানী একই গল্প বলছে, একই সময়ের গল্প, লেটস 18th আর্লি 19th সেঞ্চুরি, একই বিষয়বস্তু। সেটা হচ্ছে ওই আর্লি আর্মড রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য কোম্পানি, এগেনস্ট দ্য ব্রিটিশ। এবং ভারতবর্ষের যে পপুলেশন, যাদেরকে অপ্রেস করা হচ্ছে ব্রিটিশদের দ্বারা, তাদের মোবিলাইজেশনের গল্প, তাদের ঘুরে দাঁড়ানো, অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প, একই সময় একই থিম, দুটো বেসিক্যালি একই সিনেমা, এত বড় বাজেটের, দুটোতেই সুপারস্টার আছে, একদিকে দেব, একদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি, একই সময় আসছে। মানে এটা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব, ঠিক আছে। দুটো ফান্ডামেন্টালি সেম সিনেমা, ফান্ডামেন্টালি সেম সিনেমা, দুটোর মধ্যে মানে মানে স্পিরিচুয়াল অ্যাঙ্গেলটাও একই। যারা সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসী রিবেলিয়ানে, দেবেন নাগা সন্ন্যাসী, ঠিক আছে। না, কিছু নাগা ছিল, কিছু অঘরী ছিল, কিছু তান্ত্রিক ছিল। তান্ত্রিক যারা ছিল তারা মা কালীর উপাসক ছিল, আর নাগা আর অঘরী যারা সেক্টের সাধু ছিলেন, দেওয়ার লাইক দ্য ওয়ার্শিপার অফ লর্ড শিবা। ভবানী পাঠকের ক্যারেক্টারটা মা কালীর উপাসক, তো সো হি ওয়াজ মোর লাইক আ তান্ত্রিক। নাগা সাধু নয়, নাগা সাধুরা শিবের উপাসক হয়। অঘরী ইজ অফ দ্য সেম, নাগা আর অঘরী কাইন্ড অফ সিমিলারি। তো একই গল্প রঘু ডাকাতের ক্ষেত্রেও তাই। রঘু ডাকাতের গল্পগুলোকে, এবং আমরা কোনো সময় জানি না সেটা সত্যি না মিথ্যে, রঘু ডাকাতের গল্পগুলো আমরা যদি সত্যি ধরে নিই, সেটাও ফান্ডামেন্টালি একই গল্প বলছে। একজন পিজেন্ট, তার বাবাকে মেরে দেওয়া হচ্ছে, তার ছেলে ডাকাত হয়ে উঠে ওই একই সময় এক্স্যাক্টলি একই ওই লেট 18th আর্লি 19th, মানে ওই 1790, 1810, বেসিক্যালি ওই উইন্ডোটাতে ব্রিটিশদের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করছে। সেও কালী ভক্ত, সেখানেও একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেল চলে আসবে। সেখানেও, যেটা আমি আগের দিনও রামায়ণতেও ডিসকাস করছিলাম, যে তান্ত্রিক শাক্তিজম, সেটাও চলে আসবে, মা কালীর পূজা। বেসিক্যালি দুটো একই সিনেমা, বেসিক্যালি। আমি ওই ভিডিওটা আবারও বলবো, আমি ওখানে অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। এখানে আমার ভিডিওটা অলরেডি 20 মিনিট হয়ে গেছে, আমি আর টানবো না। আমি জানি না সিনেমার দুটোর কি হতে চলেছে। রঘু ডাকাত ভালো চলবে বলে আমার বিশ্বাস, কারণ দেবদা অলরেডি মানে একটা জায়গা তৈরি করে নিয়েছে।
তো রঘু ডাকাত চলবে বলে আমার বিশ্বাস, আমি জানি না দেবী চৌধুরানী কি হতে চলেছে। এত বড় দুটো সিনেমা, যে দুটো সিনেমা ফান্ডামেন্টালি সেম, এতগুলো সিনেমার মাঝখানে আসছে, দুটো বাইরের থেকে বড় সিনেমা আসছে, শো ফো কতটা কি পাবে, এত বড় বড় বাজেটের সিনেমা, কোনো মানে হয় না পুজোতে ঢোকানোর। হোপফুলি দুটোই ভালো চলবে এবং রঘু ডাকাত ভালো চলবে বলেই আমার বিশ্বাস। দেবী চৌধুরানী নিয়ে আমার একটা সন্দেহ জাগছে কিন্তু এবার, কারণ আমার যেটা মনে হয় দেবদা নিজের যে জায়গাটা তৈরি করে নিয়েছে, ফর বেটার অর ফর ওয়ার্স, সেটা ভালো কি মন্দ আমি বলবো না, দেবদার সিনেমাটাই লোকে আগে দেখতে যাবে। দিস ইজ দ্য স্যাড পার্ট। আমি দেবী চৌধুরানী আগে দেখতে যাবো, বাট সেটা আমি নিজে একা, কারণ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নভেলটা ছোটবেলায় পড়েছি, ওই জিনিসটা আমার কাছে বেশি রিলেটেবল। আমি মানে ইয়েরও পড়েছি, রঘু ডাকাতের গল্প টল্পও শুনেছি, সেটা নয়, সেটা আমার কাছে এই নয় যে কম রিলেটেবল, বাট যাই হোক, দেবী চৌধুরানী ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট প্রেফারেন্স। বাট জেনারেল অডিয়েন্সের কিন্তু মানে ফার্স্ট প্রেফারেন্স রঘু ডাকাতই হবে, ম্যাক্সিমাম জেনারেল অডিয়েন্সের। তো জানি না, মানে দুটো এত বড় সিনেমা, তার উপরে রক্তবীজ, তারপরে এইসব ছুটকো ছাটকা যেগুলো আসছে, বানসারা টানসারা, বহুরূপ টহুরূপ, মানে ইয়ের থেকে দুটো আসছে, অনিক দত্ত আবার নিজের সিনেমা এখন রিলিজ করছে। তো জানি না এবছর পুরোটা মানে খুবই আর কি কি বলবো, যেটা আমি প্রথমেই বললাম, ব্যাটেল রয়্যাল। আমরা সেই ডাব্লিউডাব্লিউতে দেখতাম না, রয়্যাল রাম্বল, সে একসাথে সবাই রিং এ ঢুকে যাচ্ছে, কাউন্ট ডাউন হচ্ছে, ব্যাপারটা সেরকম হচ্ছে, রিংটা ফুল হতে থাকছে। মানে জানি না আমি কি হবে, তবে এবছর প্রচুর বাওয়াল হবে শো শেয়ার নিয়ে, ইয়ে নিয়ে, দু তিনটে সিনেমা আসছে যেগুলো সাবজেক্ট ম্যাটার কন্ট্রোভার্সি হতে পারে। তো এবছর ভালো, মানে পুজোর সময়টা এক্সাইটিং যাবে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।